৪৫ দিন, মাত্র ৪৫ দিনের একটা চ্যালেঞ্জ নিন। তাহলে দেখবেন যে স্পিকিংয়ে আপনার ব্যান্ড 3 থেকে ব্যান্ড 7.5 এ চলে আসছে। কিভাবে আপনি ব্যান্ড 7.5 এ নিবেন সেই বিষয়টা আমি আজকে আপনাকে দেখাবো। মাইন্ড ব্লোয়িং ভোকাব দিয়ে আপনি আপনার এক্সামিনারের মাথায় প্রেক ঠুকে দিবেন। আরও বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন কোন গ্রামার আপনি পড়বেন, কিভাবে আপনি ফ্লুয়েন্সি ডেভেলপ করবেন, কিভাবে প্রনাউন্সিয়েশনটা ঠিক করবেন, আপনি কিভাবে বা কোন কোন আপনি ফ্রেজাল ভার্ব ইউজ করবেন বা ভোকাবুলারি ইউজ করবেন, এই বিষয়গুলো সবগুলো আমি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ বলবো। আপনারা সবসময় বলেন যে আমি ইংরেজিতে দুর্বল, আমি মাম্বেলিং করি, আমার কথা পেটে আসে মুখে আসে না, কথা বলতে ভয় লাগে, নার্ভাস হয়ে পড়ি। সো এই কথাগুলো বলে আর কতদিন নিজেকে আটকে রাখবেন? এবার আপনি এই চ্যালেঞ্জটা নিয়েই দেখেন, মাত্র ৪৫টা দিন, ঠিক আছে? আপনি মুখটা চালু করুন। এই ৪৫ দিনে আপনার মুখ দেখবেন যে একদম চালু হয়ে গেছে। এখন আমি বলবো যে আমি কি কি করেছিলাম আমার স্পিকিং এর জন্য, সেই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রথমত বিশ্লেষণ করেছিলাম যে আমাকে কিসের উপর ভিত্তি করে আমার স্পিকিং এর নাম্বারগুলো দিবে এবং আমি কোন বিষয়গুলো তুলে ধরবো এবং কোন বিষয়গুলো এড়াবো, সেই বিষয়গুলো আমি খুব মনোযোগ দিয়ে আসলে এগুলো নোট করে ফেলেছিলাম। আর স্পিকিংটা ডেভেলপ করার জন্য আমি নিজের জন্য একটা রুটিন বানিয়ে ফেলেছিলাম। সেই রুটিনটা আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করব। আমার এই কথাগুলো একদম মনোযোগ সহকারে শুনবেন। ১ নাম্বার যে কাজটা আমি করতাম, যে আমি প্রতিদিন স্পিকিং জিমে যেতাম। স্পিকিং জিমটা হচ্ছে আমার ঘরের আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে আমি একটা কিউ কার্ড তুলতাম আর ওইটা নিয়েই আসলে 2 মিনিট 1.5 মিনিট কথা বলতাম। আমার লক্ষ্য এখানে ছিল ফ্লুয়েন্সি, নট গ্রামার। গ্রামারের বিষয়টা আমি ভুলে গিয়েছিলাম, ঠিক আছে? কারণ আমাকে প্রথমে কি করতে হবে, আমার ফ্লুয়েন্সিটা আনতে হবে, আমার কথাটা আসতে হবে মুখ থেকে। তাই আমি বলবো যে আপনারা প্রতিদিন 15 মিনিট, অন্তত 15 মিনিট আপনি জিমে যেতে পারেন। নাম্বার 2, নিজের ভয়গুলো কাটানোর জন্য আমি নিজে নিজে আসলে রেকর্ড করতাম। আমার স্মার্টফোনটাকে আমি কাজে লাগিয়েছি। আর 1 সপ্তাহ পরে আমি ওই ভিডিওগুলো দেখতাম আর হাসতাম যে আমি আগে কিভাবে কথা বলতাম আর এখন কিভাবে বলছি, নিজেরই হাসি পেত, ঠিক আছে? আপনারাও এই কাজটা করেন, দেখবেন যে আপনার আজকে যে অবস্থানটা আছে ভবিষ্যতে অন্যরকম লাগছে নিজেকে। আপনি যদি রেগুলার এই কাজগুলো করেন 7 ডেজ, মাত্র 7 ডেজে আপনি আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নাম্বার 3, আমি প্রতিটা কিউ কার্ড ভাঙতাম 4 ভাগে। সিন, স্টোরি, ইমোশন, এন্ডিং। একটা গল্প বানিয়ে ফেলতাম, ঠিক আছে? এতে করে অজানা বিষয়ের উপর আইডিয়া জেনারেট হতো। মানে এই 4টা জিনিস আপনার কিউ কার্ডে যেন থাকে এবং এইগুলো আপনি যেন ভিজুয়ালাইজ করেন। মানে আপনি যখন কথা বলছেন আপনার সিন যেন আপনার মাথায় ভেসে ওঠে, আবার স্টোরিটা যেন ঠিকঠাক থাকে, আপনার ফ্লোনেসটা যেন ঠিকঠাক থাকে এবং যেই যেই পয়েন্ট তারা চেয়েছে সেই পয়েন্টগুলো আপনাকে উল্লেখ করতেই হবে। নাম্বার 4, আমি ভোক্যাবুলারি এবং ফ্রেজাল ভার্বের উপর গুরুত্ব দিয়েছিলাম। এগুলো আমার নাম্বারটা জাম্প করেছে, ইনক্রিজ করতে সাহায্য করেছে। বিষয়টা এরকম যে এগুলোর উপর কিন্তু আলাদা করে মার্কস তারা দিয়ে রাখে। এজন্য আমি 20-30টা ভোক্যাবুলারি ফ্রেজাল ভার্ব আসলে শিখে রেখেছিলাম, যেগুলো সব জায়গায় আমি ব্যবহার করতে পারি। কারণ 10-15 মিনিটের স্পিকিংয়ে আমি কয়টা ভোক্যাবুলারি ইউজ করতে পারবো, এই জন্য আমি বেশি শিখিনি। নাম্বার 5, আমি স্পিকিং পার্ট 3-র জন্য উকিল হয়ে যেতাম। আমি একটা বিষয় নিয়ে পজিটিভ দিকগুলো তুলে ধরতাম, আবার নেগেটিভ দিকগুলো তুলে ধরতাম। এতে করে কি হতো, আমার আইডিয়াগুলো আরও জেনারেট হতো এবং বিষয়টা আসলে সূক্ষ্মভাবে আমি যুক্তিগুলো উপস্থাপন করতে পারতাম, ঠিক আছে? কারণ পার্ট 3-তে আসলে একরোখা বা একদিকে মতামত দিলে ওইভাবে হয় না, আপনাকে ঝুলিয়ে রাখতে হবে, 2টা সাইডে বলে নিজেকে সেফ রাখতে হবে। যেহেতু এটা ছিল ডিসকাশন পার্ট, এজন্য আমি নিজেকে নিউট্রাল করে রাখতাম। নাম্বার 6, আমি নেটিভ স্পিকারদেরকে শ্যাডো করতাম না। তাদেরকে হুবহু আমি কপি করতাম না, আমি নিজের অ্যাকসেন্টটা ফলো করতাম। আমি যা বুঝি বা যেভাবে আমি ফলো করি বা যেভাবে আমি কথা বলি সেভাবেই আমি বলতাম। কারণ এখানে আসলে আপনার অ্যাকসেন্টটা কোনো ম্যাটার করে না, আপনার এখানে ম্যাটার করে হচ্ছে আপনার ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, আপনি কতটা ক্লিয়ার করে উচ্চারণ করছেন এটা। কারণ এক একজনের অ্যাকসেন্ট এক এক রকম হবে, তারা এটা জানে। এটার উপর কোনো মার্কস নেই, মার্কস আছে হলো ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশনের উপরে। সো এই 2টার উপরে আমি ফোকাস করতাম। আর আমি যতটা চেষ্টা করতাম রিলেভেন্ট অ্যান্সার দেওয়ার জন্য, আমি ডিস্ট্র্যাক্ট হতাম না, আমি প্রশ্নে কী চেয়েছে সেটাই আমি বলতাম। এক্সট্রা কোনো কথা বলে আমি টাইম নষ্ট করতাম না। এতে করে কিন্তু এক্সট্রা যখন আপনি কথা বলবেন এক্সামিনার কিন্তু বিরক্ত হয়ে যাবে। আমি বোঝাতে চাচ্ছি টপিকের বাইরে আপনি এক্সট্রা কথা বলবেন না, টপিকের ভেতরেই আপনি এক্সট্রা কথা বলতে পারেন। তো এই বিষয়গুলো যদি একটু ফলো করেন, মাত্র 45টা দিন আপনি ফলো করেন, দেখবেন যে এটা ম্যাজিকের মতো কাজ করবে। আর এই ভিডিওতে দেখেন আমি দেখাচ্ছি আপনি কি কি গ্রামার পড়বেন, কোন ফ্রেজাল ভার্ব বা কোন ভোক্যাবুলারি পড়বেন, কি কি টপিক পড়বেন, 1 বাই 1 আমি সব দেখাচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন, আমি সম্পূর্ণ ভিডিওটা আসলে আপনাদেরকে দেখতে বলবো। তাহলে দেখবেন যে স্পিকিংটা নিয়ে যে ভয় আপনাদের ভিতর কাজ করছে আমি খুবই লিমিট করে ফেলবো, ঠিক আছে? এগুলোই আপনারা ফলো করেন, খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। 1 নাম্বার যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হলো ব্যান্ড স্কোর কিসের উপর ভিত্তি করে দেয়। আইএলটিএস স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়াটা আসলে কি? এখানে 4টা ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স।
তাহলে এটাকে আমরা সংক্ষিপ্তভাবে এফসি বলতে পারি, যে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স হচ্ছে আপনার কথাটা কত স্পষ্ট, আপনার কথা বলাটা কত স্পষ্ট, কতটা গোছালো, ঠিক আছে, এই বিষয়টা তারা দেখবে। তো এটা যদি আপনাকে ইনক্রিজ করতে হয়, আপনি এই বিষয়গুলো একটু কাজ করতে পারেন, যেমন লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন, কীভাবে বাক্যটা কানেক্ট করবেন এটার উপর কাজ করবেন। তারপরে আপনার অ্যান্সারটা এক্সটেন্ড করা শিখতে হবে, ঠিক আছে, কিন্তু সব রিলেভেন্ট ডিটেলস দিতে হবে, মানে আপনাকে অফ টপিকে কথা বলা যাবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে স্পিক স্মুথলি, মানে স্মুথলি বলতে আপনার এফোর্টলেসলি আপনি কথা বলে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, মানে অনবরত, আপনি থামছেন না, ঠিক আছে, এইটা যেন সে বুঝতে পারে যে আপনি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে না, কনফিডেন্স যেন আপনার বজায় থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে কোথায় একটু থামতে হবে সেটাও আপনাকে ন্যাচারাল করে তুলবে, যেমন আপনি যদি একদম কথা বলতে যান, কোনো টোনের আপ ডাউন নেই, কোথায় থামতে হবে এই পজিং সিস্টেমটা আপনাকে বুঝতে হবে, এটা সঠিক জায়গায় আপনাকে থামতে হবে। থেমে যাওয়া মানে যে একদম না পারা তা না, কিন্তু এটা হলো ন্যাচারাল বিষয়টা বোঝাবে, ঠিক আছে। তো ছোটো ছোটো আপনি পজ নিতে পারেন, কিন্তু সঠিক জায়গায় নেবেন। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। দেখেন, এটাকে এলআর বলা হয়। তো লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনার ভোক্যাবুলারিটা কতটা স্ট্রং, কতটা অ্যাডভান্স ভোক্যাবুলারি আপনি ইউজ করছেন বা ফ্রেজাল ভার্ব আপনি ইউজ করছেন, এটা কিন্তু তারা দেখবে। ওকে, তো এটা ইনক্রিজ করার জন্য এ ওয়াইড রেঞ্জ অফ ভোক্যাবুলারি আপনাকে ইউজ করতে হবে। তো আমি দেখাবো সামনে যে কোন ভোক্যাবুলারিগুলো আপনি পড়বেন, বেশি পড়া লাগবে না, ঠিক আছে। ওই অনেকেই মাক্কার বই টই কিনে হাবিজাবি ভোক্যাবুলারি কিনে একদম গাদায় ফেলে, ঠিক আছে, শত শত হাজার হাজার ভোক্যাবুলারি শিখে, এগুলো লাভ নেই, ঠিক আছে। আপনাকে স্পেসিফিক, আপনি মাত্র 10 থেকে 15 মিনিটের একটা এক্সাম, কতটা আপনি ইউজ করতে পারেন বলেন, আপনাকে বাছাই করা কিছু ভোক্যাবুলারি ইউজ করতে হবে। ওকে, ওই মাক্কার একটা বই বানাই দিল, ওইগুলো আপনি পড়তে থাকলেন, ওগুলো বিজনেসের জন্য আর কি এক এক এডিশন বের করে। এখন আমার নাম সাকিব, আমি যদি সাক্কার বই বানাই দিই তাহলে কি হবে? এভাবে হবে না, ঠিক আছে। আপনাকে স্পেসিফিক বিষয়গুলো শর্ট করে লিমিটেড বিষয় পড়তে হবে, নাহলে পাগল হয়ে যাবেন। ওকে, তাহলে লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ভোক্যাবুলারি, 1 নাম্বার। আপনি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে, আনতাচি আপনি ওয়ার্ড বসায় দিলেন হবে না, রিলেভেন্ট ওয়ার্ড আপনাকে বসাতে হবে। তারপর আপনাকে ফর্মালি এবং সেমি ফর্মালি কথা বলতে পারেন। তারপরে আপনি ওয়ার্ডগুলো খুব অ্যাকুরেটলি আপনি চুজ করবেন। তারপর আপনি ইডিওমেটিক ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করবেন, ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারেন। এই বিষয়গুলো কিন্তু লেক্সিক্যাল রিসোর্সটা ইনক্রিজ করবে স্কোরটা। ওকে, এরপর দেখেন প্রোনাউন্সিয়েশন হচ্ছে হাউ ন্যাচারাল ইউর সাউন্ড। এটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে উচ্চারণটা যেন ক্লিয়ার হয়, ঠিক আছে। অ্যাকসেন্ট ভিন্ন হতে পারে, উচ্চারণ যেন ক্লিয়ার হয়, মানে ওই ওয়ার্ডটা ওইটাকেই আপনি সাপোজ একটা ওয়ার্ড আপনি উচ্চারণ করলেন, এটা একদম ভিন্ন মিনিং বোঝাচ্ছে, তাহলে তো হবে না, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু তারা দেখে। তাহলে প্রোনাউন্স ওয়ার্ড আর ক্লিয়ারলি অ্যাজ পসিবল, যতটা সম্ভব আপনি আপনার দিক থেকে ক্লিয়ারলি বলার চেষ্টা করবেন। তারপরে আপনার এটা বাড়ানোর জন্য আপনি রেকর্ড করতে পারেন, আপনার স্পিচটা রেকর্ড করবেন, ঠিক আছে। তারপরে আপনি যদি কোনো আননোন ভোক্যাবুলারি হয়, একটু ছোটো ছোটো করে মিনিং করে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে আপনি উচ্চারণ করেন, ঠিক আছে, তারপরে একসঙ্গে বলেন। তারপরে স্ট্রেস ওয়ার্ড, সেন্টেন্স কারেক্টলি, এইভাবে আপনি একটু চেষ্টা করবেন। ইউজ কারেক্ট ইনোটেশন আপনি ব্যবহার করবেন। তারপর ট্রাই টু ইজিলি আন্ডারস্টুড, মানে যাতে ইজিলি সে বুঝতে পারে সেই সব ভোক্যাবুলারি আপনি ইউজ করবেন। এরপরে দেখেন যে গ্রামাটিক্যাল রেঞ্জ বা অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ এটা হচ্ছে আপনার কতটা সুন্দর করে আপনি গ্রামারটা ব্যবহার করছেন, মানে আপনার জন্য ভুল না হয়, কারণ গ্রামারের উপর এখানে 25% মার্ক যেহেতু আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি দেখবেন যে অ্যাভয়েড গ্রামাটিক্যাল মিস্টেক। সো কী কী গ্রামার পড়তে হবে সেটাও আমি বলে দিব। আচ্ছা, এরপর দেখেন যে আর্ট স্পিকিং স্কোর ক্যালকুলেশনটা কীভাবে করা হয়। এখানে যে 4টা বিষয় আমি বললাম, এই 4টা বিষয় সাপোজ আপনি ফ্লুয়েন্সিতে আপনি 9-এর ভেতরে 7.5 পেলেন, প্রোনাউন্সিয়েশনে আপনি 7 পেলেন, লেক্সিক্যাল রিসোর্সে আপনি 7 পেলেন, গ্রামাটিক্যাল রেঞ্জেও আপনি 7.5 পেলেন, তাহলে এগুলো যোগ দিয়ে 4 দিয়ে ভাগ করলে কি হয় 7.25। আর 7.25 মানে কি 7.5 দিয়ে দিবে, আর 7.25 এর একটু নিচে আসলে কিন্তু আপনাকে 7 দিয়ে দিবে। তো এই বিষয়গুলো মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা বলবো ভোক্যাবুলারি আমরা কী কী ব্যবহার করতে পারি। দেখেন কী কী ভোক্যাবুলারি, অ্যাডভান্স কিছু ভোক্যাবুলারি আছে যেগুলো আপনি ব্যবহার করতেই পারেন। 30টা ভোক্যাবুলারি আমি জাস্ট শেখাবো, এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এগুলো আপনারা আবার নোট করে ফেলবেন, ঠিক আছে। তাহলে এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে নেন। দেখেন এখানে বলা হচ্ছে আর্টিকুলেট স্পষ্টভাবে প্রকাশ করা, ঠিক আছে, আর্টিকুলেট। তাহলে এটা আপনি ব্যবহার করতে পারেন। তো কীভাবে ব্যবহার করবেন, একটা বাক্য আমি দিয়ে রেখেছি, সো বিষয়টা আপনার বুঝতে অসুবিধা হবে না।
যেমন দেখেন, আই ক্যান আর্টিকুলেট মাই অপিনিয়ন অ্যাবাউট, তারপরে আপনি ড্যাশে নিজস্ব একটা কোনো মন্তব্য দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপরে দেখেন কোহিরেন্ট সুসঙ্গত, তারপরে ক্রুশিয়াল হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ, ইনএভারেবল হচ্ছে অনিবার্য। অনিবার্য কি, আপনি বাংলা মিনিং যদি বুঝতে পারেন তাহলে কোথায় ব্যবহার করতে হবে এটা আর বলে দিতে হবে না, আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, বা নিজে 2-3টা বাক্য আপনি বানিয়ে দেখতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি এটা ব্যবহার করতে পারছেন কিনা, ঠিক আছে। কারণ ভোকাবুলারি শিখলেই হয় না, আপনাকে এটা ব্যবহারও শিখতে হবে। সেন্টেন্স, মেক সেন্টেন্স করবেন। তাহলে এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, এরপরের পেজটাও আমি দিয়ে দিচ্ছি। দেখেন এই পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নেন, 28 পর্যন্ত, তারপর আর 2টা আছে, এইটা পর্যন্ত, ঠিক আছে। তাহলে আশা করি এইগুলো পড়লে এবং ব্যবহার করলে অনেক বিষয়, বা এইগুলো যদি এক্সামিনার ফাইন্ড আউট করতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন আপনার নাম্বারটা কিন্তু জাম্প করবে। আপনি যেভাবে কথা বলতেন তার চেয়ে বেশি নাম্বার আপনি পেয়ে যাবেন, শুধুমাত্র এগুলো সে আইডেন্টিফাই করবে, ঠিক আছে। আপনার কথার ভাঁজে যদি এগুলো ঢুকাই দিতে পারেন, ম্যাজিকের মতো কাজ করবে। আচ্ছা, তো ধৈর্য সহকারে দেখেন, আমি আরও বিষয় দেখাচ্ছি যেই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে, সেটা হলো ফ্রেজাল ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা কথা বলার মাঝে কিন্তু ঢুকিয়ে দিতে পারি। সো আমি বলবো যে আপনারা 20টা ফ্রেজাল ভার্ব শিখবেন, তাহলেই কিন্তু এনাফ। তাহলে প্রথম 10টা আপনারা একটু তুলে ফেলেন, স্ক্রিনশট নিতে পারেন। যেমন ক্যারি আউট, ক্যারি আউট কি, সম্পূর্ণ করা বা প্রয়োগ করা। তারপরে কাম আপ উইথ, উপস্থাপন করা, আইডিয়া বের করা। তাহলে শি কেম আপ উইথ এ গুড আইডিয়া। ট্রাই করেন নিজে নিজে যে আই কেম আপ উইথ এ সলিউশন ফর ড্যাশ ড্যাশ ড্যাশ, আপনি বলতে পারেন। পুট অফ হচ্ছে বাতিল করা, লুক ফরওয়ার্ড টু হচ্ছে অপেক্ষা করা বা উৎসাহিত থাকা। তারপর গিভ আপ মানে কি, হতাশ হয়ে ছেড়ে দেওয়া। টেক আপ হচ্ছে শুরু করা, অবদান নেওয়া, ঠিক আছে। তারপরে ব্রিং আপ হচ্ছে আপনার আলোচনা করা। এরকম কিছু আপনি দেখেন মিনিং করে দেওয়া আছে, আপনারা একটু পড়ে ফেলবেন তাহলেই হবে। সো প্রথম 10টা তুলে রেখেছেন আশা করি, এরপরের 10টা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, খুব কাজে দিবে এগুলো। আপনারা যদি নোট করেন দেখবেন যে খুব কাজে দিবে। আচ্ছা, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি আরও বিষয় দেখাচ্ছি যেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ আপনার স্পিকিংয়ের জন্য। সেটা দেখেন যে আমাদের 15টা কমন টপিক আপনাকে পড়তে হবে, ঠিক আছে। কেন কমন টপিক থেকে আপনাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবে, কমন টপিক থেকে বারবার প্রতিটা এক্সামে কিন্তু প্রশ্ন করে। সো আপনি এই 15টা কমন টপিক আপনি পড়তে পারেন। তো 1 নম্বরে আছে হলো এডুকেশন বা স্কুলিং, এডুকেশন নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে। ওয়ার্ক অর কেরিয়ার, টেকনোলজি থেকে আসতে পারে, এটা খুব ঘন ঘন আসছে, ঠিক আছে। তাহলে ওয়ার্ক অ্যান্ড কেরিয়ার, চাকরি, ইন্টারভিউ, জব চয়েস, এই বিষয় নিয়ে আসতে পারে। তারপরে এডুকেশন কেন ভালো বা সমস্যা, পরামর্শ, এই বিষয় নিয়ে আসতে পারে। ট্রাভেল, হলিডে, জায়গা, বর্ণনা, স্মৃতি, এগুলো নিয়ে আসতে পারে। হেলথ অ্যান্ড ফিটনেস, অভ্যাস, রোগ প্রতিরোধ, স্বাস্থ্যনীতি। তারপরে এনভায়রনমেন্ট নিয়ে আসতে পারে, কালচারাল ট্র্যাডিশন আসতে পারে, ফুড অ্যান্ড কুকিং নিয়ে আসতে পারে, হবিজ বা ফ্রি টাইম নিয়ে আসতে পারে, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ নিয়ে আসতে পারে, সিটি লাইফ, কান্ট্রি সাইডের তুলনা বা পছন্দ ব্যাখ্যা করতে হতে পারে। তো এগুলো আপনার সেকশন 1, মনে করেন যে পার্ট 1 বলেন আর পার্ট 3 বলেন, সমস্যা নাই। এইগুলোর মানে টোটাল বিষয়টাই আমি বলছি যে এই টপিকগুলো যদি আপনি কাভার আপ করেন, আপনার প্র্যাকটিসটা অনেক গোছানো হবে, ঠিক আছে। আপনি একটা নলেজ নিয়ে বসতে পারবেন, এক্সামিনারের সামনে আপনি একটা নলেজ নিয়ে বসতে পারবেন, ঠিক আছে। তো অনেক স্পিকিং পারলেও আমরা আসলে অনেক সময় আইডিয়ার কারণে কিন্তু আটকে যাই। সো আইডিয়াগুলো আপনি এই 15টা টপিক পড়েন, দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবেন। আর এইগুলো করতে করতে আপনার ক্রিয়েটিভিটি বেড়ে যাবে, ঠিক আছে। সো এইগুলোর উপর নজর দেন, এত ওই 250-300 টপিক পড়ার দরকার নেই। আচ্ছা, তাহলে এই বিষয় এতটুকু আপনি ফলো করবেন, এই 15টা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো আপনারা তো বাজার থেকে অনেক বই কিনে আনেন, 250-300 টপিক পড়তে হবে। আসলে কবে পড়বেন, কবে শেষ করবেন, মানে আপনি তো একদম পাগল হয়ে দৌড় মারবেন, ঠিক আছে, যে এক্সাম আপনার জন্য না, এটা আপনি ভাববেন। সো এই মাক্কার ছাক্কার আপনি কি করবেন, ওই সানসাইডের এক কোণে রেখে দেন, ঠিক আছে। ওটা আপনার কাজে দিবে না, আপনি যত লিমিট করবেন তত ভালো। এখন ওরা সাগরের ভেতর দিয়ে দিছে একটা, তো মনে করেন যে এভাবে দিলে তো হয় না, ঠিক আছে। এত কীভাবে পড়বেন, একটা প্রিপারেশনের ব্যাপার আছে, তাই না। সো এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন, যে যে যত বই সাজেস্ট করবে মনে করবেন যে এটা একটা ট্র্যাপ, এটা আপনার জন্য একটা ট্র্যাপ। এত বই আসলে পড়া লাগে না, ঠিক আছে, অল্প কিছু পড়বেন। ওকে, এরপরে দেখেন যে স্পিকিং ডেভেলপ করতে কোন গ্রামারগুলো আমার লাগবে সেগুলো আমাকে জানতে হবে। কিছু নির্দিষ্ট গ্রামার আমাকে শিখলেই হবে, 30-40টা গ্রামার আমার দরকার নেই, আমি 10-12টা গ্রামার আমি শিখবো, তাহলেই হবে। এর ভিতরে টেন্সটা গুরুত্বপূর্ণ, টেন্সটা বাদ দিলে মনে হয় টেন্স হলো অর্ধেক আপনার কমপ্লিট করে দেয়। যেমন টেন্সের ভিতরে আমরা কী করতে পারি, যে প্রেজেন্ট সিম্পল অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করতে পারি বা শিখতে পারি। তারপরে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এগুলো আমরা এক্সপিরিয়েন্স বা স্টোরি বলার জন্য
এগুলো খুব গুরুত্বপূর্ণ, এদিকে আপনি একটু নজর দিতে পারেন, ঠিক আছে, যে আপনার পাস্ট সিম্পলটা ক্লিয়ার কিনা, প্রেজেন্ট পারফেক্টটা আপনার ক্লিয়ার কিনা, ঠিক আছে, এগুলো আপনি দেখবেন। তারপরে হচ্ছে আপনার ফিউচার ফর্মস আছে যেগুলা উইল, গোয়িং টু, প্রেজেন্ট কন্টিনিউস আছে ফর ফিউচার। সো প্ল্যান এবং প্রিডিকশন করার জন্য আসলে এই বিষয়গুলো লাগে। তারপরে কন্ডিশনাল সেন্টেন্সগুলো শিখতে পারেন, জিরো কন্ডিশনাল, 1 2 3 মিক্সড, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার রিলেটিভ ক্লোজ শিখতে পারেন, প্যাসিভ ভয়েস শিখতে পারেন, মডেল শিখতে পারেন, জিরান শিখতে পারেন, কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি যেটা বলা হয় সেটা শিখতে পারেন। তারপর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, এগুলো তো আসলে লিঙ্কিং ওয়ার্ড আপনি আলাদা করে পড়লেই হবে। তারপর রিপোর্টেড স্পিচটা একটু শিখতে পারেন, কীভাবে স্টোরিটা টেল করতে হয়, অপিনিয়ন দিতে হয়। তো আমি বলবো যে প্রথম 9টা আসলে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর কমপ্লেক্স সেন্টেন্স আপনি শিখতে পারেন, বাট এটা অনেক সময় মানে নাও লাগতে পারে, মানে এত কমপ্লেক্স করার দরকার নেই, আপনি ইজিলি বলেন, ঠিক আছে, বাট আপনি যদি পারেন তাহলে শিখে রাখেন, ঠিক আছে। তো আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনি একটু বুকে হাত দিয়ে বলেন যে এর ভেতর কয়টা আপনার কাছে ক্লিয়ার। আপনার যদি এগুলো ক্লিয়ার না থাকে আপনি কিভাবে স্পিকিংটা করবেন, আপনার তো ভুল হবে, কথায় কথায় আপনার ভুল হবে। সো এত ভুল নিয়ে আপনি তো বলতে পারবেন না, আপনার বাক্যই তো আপনি তৈরি করতে পারবেন না, ঠিক আছে। সো এইগুলো আপনাকে ডেভেলপ করতে হবে, আর এইগুলো না ডেভেলপ করে আসলে স্পিকিংটা করা উচিত হবে না, ঠিক আছে। আর এটা করলে আপনার রাইটিংটাও ক্লিয়ার হয়ে যাবে, ওকে। সো এদিকে একটু গুরুত্ব দিবেন। আচ্ছা, এরপরে দেখেন আমি যেটা বলবো যে একটা রুটিন দিব আপনাদেরকে। রুটিন বলতে যে শর্ট একটা রুটিন, যে ডেইলি রুটিন আপনি কী কী ফলো করবেন। যেমন 5 মিনিট আপনি ওয়ার্ম আপ করতে পারেন, যেমন একটা টাং টুইস্টার হতে পারে, এগুলো গুগলে সার্চ দিলে অনেক টাং টুইস্টার চলে আসবে, আমি এই জন্য দেখালাম না। মাউথ এক্সারসাইজের জন্য এটা লাগতে পারে, কারণ আপনার মার্শালগুলো কিন্তু নড়ছে না, আপনি অনেক দিন অভ্যস্ত না, ইংলিশ ওয়ার্ডগুলো আপনার মুখ দিয়ে বের হয় না, কারণ আপনার জড়তা আছে মুখে। এই জড়তা কাটানোর জন্য টাং টুইস্টার খুব গুরুত্বপূর্ণ। তারপরে আপনি 10 মিনিট কী করতে পারেন, ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারেন, 5টা নতুন শব্দ শিখবেন, আবার ওইটা আপনি 3টা বাক্য ব্যবহার করা শিখবেন, যে এই ওয়ার্ডটা আমি শিখলাম, এটা আমি 3টা ডিফারেন্ট বাক্য আমি তৈরি করতে পারি কিনা। তারপরে আপনি 10 থেকে 15 মিনিট একটু পার্ট 2টা প্র্যাকটিস করবেন, বা 2 মিনিট একটু রেকর্ড করতে পারেন নিজেকে, বা আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন, যেটা আমি বললাম শুরুর দিকে, ঠিক আছে, যে জিমে যেতে পারেন, স্পিকিং জিম। আচ্ছা, এরপরে দেখেন স্পিকিং জিম বলতে হচ্ছে আমি যেটা বলছি আয়নার সামনে আপনি কথা বলতে পারেন। এরপরে দেখেন যে 5 থেকে 10 মিনিট আপনি কী করবেন, যে লিসেন টু ইউর রেকর্ডিং অ্যান্ড নোট 2 থিংস টু ইমপ্রুভ। অর্থাৎ আপনি নিজের রেকর্ডিংগুলো শুনবেন এবং 2টা জিনিস আপনি ইমপ্রুভ করার চেষ্টা করবেন, যে এর ভিতরে আপনি কোন 2টা জিনিস আপনি ফাইন্ড আউট করেন যে এটা আমার ইমপ্রুভ করা লাগবে, ঠিক আছে। তো ওই 2টা জিনিসে আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে কমপ্লিট হয়ে যাচ্ছে। সো ডেইলি আপনি 20-25 মিনিট যদি আপনি স্পিকিংয়ে দেন তাহলে আর বেশি কিন্তু সময় দেওয়া লাগছে না, ওকে। সো দ্যাটস ইট, এটা এই বিষয়টা ফলো করবেন তাহলেই হবে। আর আমি বলবো যে আপনারা এই বিষয়গুলো যদি এই গ্রামারগুলো না জানা থাকে তাহলে স্পিকিংটা আপাতত না ধরে এগুলো আগে শিখেন, ঠিক আছে, তাহলে একটু কাজে দিবে, বা পাশাপাশি শিখতে পারেন। আর এ পর্যন্ত যারা আসলে ভিডিওটা দেখলেন, অবশ্যই যাদের ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কমেন্টসগুলো কিন্তু আমি পড়ি, অবশ্যই কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর watching the full video.